Hello friends, how are you? I hope you and your family are well. I am also well by the grace of Almighty Allah. I have come from before you with a new topic. This is some structure. Today I will give you some structures from 150 structures. বন্ধুগণ কেমন আছেন সবাই? আজকেও আমি আপনাদেরকে 150টি স্ট্রাকচারের মধ্যে কয়েকটি স্ট্রাকচার দেওয়ার চেষ্টা করব। আপনারা সকলেই জানেন যারা আমার এই চ্যানেলটি দেখতেছেন ইংরেজিতে অনর্গল কথা বলার জন্য 150টি স্ট্রাকচার আমি রেডি করেছি। সেখান থেকে প্রায় 121টি স্ট্রাকচার অলরেডি আমি দিয়েছি। সেগুলো আপনারা আমার এই প্লে লিস্টেই পাবেন স্পোকেন ইংলিশের। তো শুরু করার আগে একটা রিকোয়েস্ট করব, সেটা হলো যারা আমার এই চ্যানেলে নতুন দয়া করে সকলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন। কেমন লাগছে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন, সেগুলো উপকৃত হওয়া যাচ্ছে কিনা সেগুলো থেকে। তো শুরু করি। আজকে আমার পার্ট নাম্বার হচ্ছে 19। অলরেডি আই হ্যাভ ফিনিশড 18 পার্ট। তো শুরু করা যায়। 19 নম্বর পার্টে আমার আজকে স্ট্রাকচার নাম্বার হচ্ছে 122 থেকে শুরু করব। আজকে আমি 5টি স্ট্রাকচার দিব। প্রত্যেকটি স্ট্রাকচারের জন্য 5টি করে উদাহরণ আমি দিই সবসময়। একটি করে উদাহরণ দিলে দেখা যায় যে অনেকের সেটা বোধগম্য হয় না, কষ্ট হয় আরও স্ট্রাকচার বানানোর জন্য, উদাহরণ বানানোর জন্য। আমি চাই যে 5টি করে স্ট্রাকচার এক্সাম্পল দিলে সেটা আপনাদের সবার জন্যই সুবিধা হবে। শুধু এই স্ট্রাকচার দিয়ে আমি 5টি করে এক্সাম্পল দিচ্ছি, তো আপনারা চেষ্টা করবেন আরও নতুন নতুন এক্সাম্পল তৈরি করার জন্য। তো চলুন শুরু করা যাক। আজকে হলো 122 নম্বর স্ট্রাকচার। 122 নম্বর স্ট্রাকচার আছে অ্যাজ মাচ অ্যাজ। এর অর্থ হচ্ছে যতটা বা যেমন বা যতটা সম্ভব। অ্যাজ মাচ অ্যাজ একটি বাক্যাংশ যার অর্থ যতটা, যেমন বা যতটা সম্ভব। এটি তুলনা, পরিমাণ বা অনুভূতির তীব্রতা বোঝাতে ব্যবহৃত হয়। এর স্ট্রাকচারগুলো হচ্ছে দুইটি স্ট্রাকচার এর। নাম্বার 1 অ্যাজ মাচ অ্যাজ প্লাস নাউন অর ফ্রেজ প্লাস ক্লোজ। নাম্বার 2 ক্লোজ প্লাস অ্যাজ মাচ অ্যাজ প্লাস ক্লোজ অর নাউন। এরপর আসি উদাহরণে। এক্সাম্পল নাম্বার 1, আই লাভ চকোলেট অ্যাজ মাচ অ্যাজ ইউ ডু। আমি চকোলেট তোমার যতটা পছন্দ ঠিক ততটাই পছন্দ করি। আই লাভ চকোলেট, আমি চকোলেট পছন্দ করি। অ্যাজ মাচ ইউ ডু, ঠিক তোমার যতটাই পছন্দ বা তুমি। এই হলো নাম্বার 1। নাম্বার 2, হি ট্রাইড টু হেল্প হার অ্যাজ মাচ অ্যাজ হি কুড। সে যতটা সম্ভব তাকে সাহায্য করার চেষ্টা করল। নাম্বার 3, অ্যাজ মাচ অ্যাজ আই রেসপেক্ট হিম আই কান্ট এগ্রি উইথ হিজ ডিসিশন। আমি তাকে যতটা সম্মান করি তার সিদ্ধান্তের সঙ্গে একমত হতে পারিনি। এটা এভাবে বোঝাচ্ছে অ্যাজ মাচ অ্যাজ আই রেসপেক্ট হিম, আমি তাকে যতটা সম্মান করি। আই কান্ট এগ্রি উইথ হিজ ডিসিশন, তার সিদ্ধান্তের সঙ্গে একমত হতে পারিনি। নাম্বার 4, শি ডাজেন্ট আর্ন অ্যাজ মাচ অ্যাজ হার ব্রাদার ডাস। সে তার ভাই যতটা আয় করে ততটা আয় করে না। নাম্বার 5, অ্যাজ মাচ অ্যাজ আই ওয়ান্টেড টু স্টে আই হ্যাড টু লিভ। যতটা আমি থাকতে চেয়েছিলাম ততটা আমি থাকতে পারিনি। এই বাক্যগুলোতে অ্যাজ মাচ অ্যাজ ব্যবহার করা হয়েছে তুলনা, তীব্রতা বা একটি বিষয়ে অনুভূতি প্রকাশ করতে। এরপরে আসি স্ট্রাকচার নাম্বার 123, 123 নাম্বার, ইফ অনলি। ইফ অনলি এর অর্থ হচ্ছে ইস যদি বা সত্যিই যদি বা শুধু যদি। ইফ অনলি একটি বাক্যাংশ যার অর্থ ইস যদি, সত্যি যদি বা শুধু যদি। এটি সাধারণত আকাঙ্ক্ষা, অনুশোচনা বা অসম্ভব ইচ্ছা প্রকাশ করতে ব্যবহৃত হয়। এর স্ট্রাকচার রয়েছে 3টি। নাম্বার 1, ইফ অনলি প্লাস সাবজেক্ট প্লাস পাস্ট সিম্পল, প্রেজেন্ট অ্যান্ড রিয়েল
unreal wish. Number 2, if only plus subject plus past perfect, past unreal wish. Number 3, if only plus subject plus would or could plus base verb, future possibility or frustration. এরপর আসি এক্সাম্পল। ইফ অনলি আই নিউ দ্য আনসার, ইস যদি আমি উত্তরটা জানতাম। ইফ অনলি, ইস যদি আই নিউ দ্য আনসার, আমি উত্তরটা জানতাম। এটা অনেক ক্ষেত্রে ব্যবহার করা লাগে, সবসময় ম্যাক্সিমাম সময় এটা আমাদের করা লাগে। নাম্বার 2, if only we had reached the station earlier, we wouldn't have missed the train. ইস যদি আমরা স্টেশনে আগে পৌঁছাতাম তবে আমরা ট্রেন মিস করতাম না। এটা অনুশোচনা বোঝাচ্ছে এগুলো দিয়ে। নাম্বার 3, if only he would listen to me, things could get better. ইস যদি সে আমার কথা শুনতো তবে সবকিছু ভালো হতে পারত। নাম্বার 4, if only it weren't raining, we could go outside. ইস যদি বৃষ্টি না হতো আমরা বাইরে যেতে পারতাম। নাম্বার 5, if only she hadn't forgotten her umbrella, she wouldn't be wet now. ইস যদি সে তার ছাতা ভুলে না যেত তবে এখন ভিজতে হতো না। এই বাক্যগুলোতে ইফ অনলি ব্যবহার করা হয়েছে একটি ইচ্ছা, অনুশোচনা বা যে কোনো অবস্থার পরিবর্তনের আকাঙ্ক্ষা প্রকাশ করতে। তো বন্ধুগণ, আমি আবারও বলছি, আজকে আমি 5টি স্ট্রাকচার দিব, অলরেডি 2টি শেষ করলাম, আরও 3টি সামনে রয়েছে। যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করবেন। তো এরপরে আসি 124 নম্বর স্ট্রাকচার, উইথ দ্য ইন্টেনশন অফ। এর অর্থ হচ্ছে উদ্দেশ্যে বা ইচ্ছা নিয়ে বা উদ্দেশ্য সহ। উইথ দ্য ইন্টেনশন অফ একটি বাক্যাংশ যার অর্থ উদ্দেশ্যে, ইচ্ছা নিয়ে বা উদ্দেশ্য সহ। এটি কোনো কাজ বা উদ্দেশ্য সম্পাদনের অভিপ্রায় বোঝাতে ব্যবহৃত হয়। এর স্ট্রাকচারও 2টি। নাম্বার 1, মেন ক্লজ প্লাস উইথ দ্য ইন্টেনশন অফ প্লাস ভার্বিং অর নাউন। আরেকটা স্ট্রাকচার হচ্ছে উইথ দ্য ইন্টেনশন অফ প্লাস ভার্ব, আইএনজি ফর্ম অর নাউন, কমা প্লাস মেন ক্লজ। এরপর আসে এক্সাম্পল। নাম্বার 1, হি ওয়েন্ট টু দ্য লাইব্রেরি উইথ দ্য ইন্টেনশন অফ স্টাডিং ফর হিজ এক্সামস। সে তার পরীক্ষার জন্য পড়াশোনা করার উদ্দেশ্যে লাইব্রেরিতে গিয়েছিল। হি ওয়েন্ট টু দ্য লাইব্রেরি, সে লাইব্রেরিতে গিয়েছিল। উইথ দ্য ইন্টেনশন অফ উদ্দেশ্যে, স্টাডিং ফর হিজ এক্সামস তার পরীক্ষার জন্য পড়াশোনা করার, সে তার পরীক্ষার জন্য পড়াশোনা করার উদ্দেশ্যে লাইব্রেরিতে গিয়েছিল। নাম্বার 2, she joined the course with the intention of improving her skills. সে তার দক্ষতা বাড়ানোর উদ্দেশ্যে কোর্সটিতে যোগ দিয়েছিল। নাম্বার 3, they held the meeting with the intention of resolving the conflict. তারা বিরোধ সমাধানের উদ্দেশ্যে মিটিংটি আয়োজন করেছিল। নাম্বার 4, with the intention of helping the poor, he started a charity organization. গরিবদের সাহায্য করার উদ্দেশ্যে সে একটি দাতব্য সংস্থা শুরু করেছিল। নাম্বার 5, she saved money with the intention of buying a new car. সে নতুন গাড়ি কেনার উদ্দেশ্যে টাকা জমিয়েছিল। she saved money, সে টাকা জমিয়েছিল with the intention of উদ্দেশ্যে buying a new car, একটি নতুন গাড়ি, সে নতুন গাড়ি কেনার উদ্দেশ্যে টাকা জমিয়েছিল। এই বাক্যগুলোতে উইথ দ্য ইন্টেনশন অফ ব্যবহার করা হয়েছে একটি নির্দিষ্ট উদ্দেশ্য বা পরিকল্পনা বোঝাতে। এরপরে স্ট্রাকচার নাম্বার 125 রিগার্ডলেস অফ। এর অর্থ হচ্ছে বিনা পরোয়ায় বা সত্ত্বেও বা উপেক্ষা করে। রিগার্ডলেস অফ একটি বাক্যাংশ যার অর্থ বিনা পরোয়ায় বা সত্ত্বেও বা উপেক্ষা করে। এটি কোনো শর্ত, অবস্থান বা ফলাফলের পরোয়া না করেই কিছু করার কথা বোঝাতে ব্যবহৃত হয়। এর স্ট্রাকচারও 2টি। নাম্বার 1, মেন ক্লজ প্লাস রিগার্ডলেস অফ প্লাস নাউন অর ফ্রেজ। নাম্বার 2, রিগার্ডলেস অফ প্লাস নাউন অর ফ্রেজ, কমা প্লাস মেন ক্লজ। এরপর আসি এক্সাম্পল।
He continued his journey regardless of the bad weather. খারাপ আবহাওয়া সত্ত্বেও তিনি তার যাত্রা চালিয়ে গেলেন। হি কন্টিনিউড হিজ জার্নি, তিনি তার যাত্রা চালিয়ে গেলেন রিগার্ডলেস অফ সত্ত্বেও দ্য ব্যাড ওয়েদার, খারাপ আবহাওয়া সত্ত্বেও তিনি তার যাত্রা চালিয়ে গেলেন। নাম্বার 2, রিগার্ডলেস অফ হোয়াট আদার্স সে আই উইল ফলো মাই ড্রিমস। অন্যরা যাই বলুক না কেন আমি আমার স্বপ্ন অনুসরণ করব। নাম্বার 3, they accepted everyone regardless of their background. তারা সবার পটভূমি উপেক্ষা করে সবাইকে গ্রহণ করলো। নাম্বার 4, regardless of the cost we must complete this project. খরচ যাই হোক না কেন আমাদের এই প্রকল্পটি সম্পূর্ণ করতেই হবে। নাম্বার 5, regardless of his age he works as hard as a young man. তার বয়স যতই হোক তিনি একজন যুবকের মতোই কঠোর পরিশ্রম করেন। এই বাক্যগুলোতে রিগার্ডলেস অফ ব্যবহার করা হয়েছে এমন পরিস্থিতি বা শর্ত বোঝাতে যা কাজ বা সিদ্ধান্তকে প্রভাবিত করে না। তো আর একটি স্ট্রাকচার রয়েছে। 5টি স্ট্রাকচারের মধ্যে 4টি স্ট্রাকচার অলরেডি আমি দিলাম মাত্র, এটি হলো শেষ। তো বন্ধুগণ আবার আমি বলছি, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর আমি চেষ্টা করি একটু দ্রুত বলার জন্য, কারণ বেশি সময় ভিডিওগুলো নিলে দেখা যায় যে ওটার প্রতি একটা অনাগ্রহ তৈরি হয়। সেজন্য কম সময়ের মধ্যেই আমি ভিডিওটি শেষ করতে চাই, সেজন্য আমি একটু দ্রুত শেষ করি। এরপরে স্ট্রাকচারটা হচ্ছে 126 নাম্বার, ইন স্পিট অফ দ্য ফ্যাক্ট দ্যাট। এর অর্থ হচ্ছে যদিও সত্য যে বা সত্ত্বেও বা তবুও। ইন স্পিট অফ দ্য ফ্যাক্ট দ্যাট একটি বাক্যাংশ যার অর্থ যদিও, সত্য যে বা সত্ত্বেও বা তবুও। এটি কোনো বিষয়ে বাধা বা বিরুদ্ধতা থাকা সত্ত্বেও কিছু করার বা ঘটার কথা বোঝাতে ব্যবহৃত হয়। এর স্ট্রাকচার রয়েছে দুটি। নাম্বার 1, ইন স্পিট অফ দ্য ফ্যাক্ট দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব কমা প্লাস মেইন ক্লোজ। আরেকটি স্ট্রাকচার হচ্ছে মেইন ক্লোজ প্লাস ইন স্পিট অফ দ্য ফ্যাক্ট দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। এরপর আসি এক্সাম্পল। নাম্বার 1, ইন স্পিট অফ দ্য ফ্যাক্ট দ্যাট হি ওয়াজ টায়ার্ড হি ফিনিশড হিজ হোমওয়ার্ক। যদিও সে ক্লান্ত ছিল তবুও সে তার বাড়ির কাজ শেষ করলো। ইন স্পিট অফ দ্য ফ্যাক্ট দ্যাট হি ওয়াজ টায়ার্ড, যদিও সে ক্লান্ত ছিল, হি ফিনিশড হিজ হোমওয়ার্ক, তবুও সে তার বাড়ির কাজ শেষ করলো। নাম্বার 2, শি স্মাইলড ইন স্পিট অফ দ্য ফ্যাক্ট দ্যাট শি ওয়াজ ইন পেন। যদিও সে ব্যথায় ছিল তবুও সে হাসলো। নাম্বার 3, ইন স্পিট অফ দ্য ফ্যাক্ট দ্যাট ইট ওয়াজ রেইনিং দে ওয়েন্ট আউট ফর এ ওয়াক। যদিও বৃষ্টি হচ্ছিল তবুও তার হাতটা বের হলো। Number 4, he succeeded in spite of the fact that many doubt him. অনেকে তার উপর সন্দেহ করলেও তবুও সে সফল হলো। Number 5, in spite of the fact that she had no experience, she got the job. যদিও তার কোনো অভিজ্ঞতা ছিল না তবুও সে চাকরি পেয়েছে। এই বাক্যগুলোতে ইন স্পিট অফ দ্য ফ্যাক্ট দ্যাট ব্যবহার করা হয়েছে একটি প্রতিকূল পরিস্থিতি থাকা সত্ত্বেও কোনো কাজ বা ঘটনা ঘটানো বোঝাতে। তো বন্ধুগণ আজকের মতো 5টি স্ট্রাকচার এখানেই শেষ হচ্ছে। শেষ বলে আবারও বলি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই স্ট্রাকচারগুলো বারবার প্র্যাকটিস করবেন। যত প্র্যাকটিস করবেন ততই আপনার ইংরেজি সম্পর্কে আরও ধারণা আসবে। আমি 5টি করে এক্সাম্পল দিয়েছি, আপনারা সেখান থেকে 15-20টি করে এক্সাম্পল নিজেরা তৈরি করার চেষ্টা করবেন, তাহলেই দেখবেন যে ইংরেজি বলাটা অনেকটাই সহজ হয়ে যাবে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।